আওয়ামী লীগকে আপনার নিষিদ্ধ রেখেই আপনার সন্ত্রাস আইন পাশ হয়েছে। এখানে দুটো দিক আছে। একটা হচ্ছে যে আমরা গণতান্ত্রিক রাষ্ট্র চাই। তরুণরা যে আন্দোলন করেছিল সেখানে কিন্তু শেষ দফা ছিল ফ্যাসিবাদের বিলোপ। ফ্যাসিবাদের বিকল্প অর্থ হলো গণতন্ত্র চাই, আইনের শাসন চাই, সুশাসন চাই। তো গণতান্ত্রিক দেশে একটি দল আর একটি দলের নিষিদ্ধ চাওয়া উচিত না। আমি বরাবরই বলছি এটা উচিত না। এটা যদি কোনো সন্ত্রাসী দল হয় তাকে আইনের দ্বারা নিষিদ্ধ করবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে আইনও এটার দরকার আছে। তিনি অত্যন্ত লার্নেড অ্যাডভোকেট, তিনি বুঝবেন। ধরেন জেএমবি আছে, আনসারুল্লাহ বাংলা আপনারা টিম যারা আছে। রয়েছেন, যারা সবসময় আমাদের সাথে কথা বলেন এবং দর্শকদের সামনে বিভিন্ন তথ্য তুলে ধরেন, আপনারা সবাই তো এর বিপক্ষে ছিলেন, কিন্তু সরকার কেন আপনাদের কথা তোয়াক্কা করে না? না, সরকার তোয়াক্কা করে না। এখন 2/3 মেজরিটি পাইছে, আইন তো সংসদে করবে, তাই না? আমরা আমাদের কথা বলি, আমরা তো পাবলিক, আমরা জনগণ, উনিও জনগণ। আমরা তো কোনো পদ পদবিতে নাই। আমাদের বক্তব্য আমরা বলে যাই অ্যাজ জনগণ। তো যদি আমাদের কথা কেউ শুনলো, না শুনলে তো আমাদের কিছু করার নেই। কিন্তু আমরা সত্যটা বলে যাব, যেটা বিশ্বাস করি সেটা বলে যাব। তো আমি যে একটা কথা শেষ করে দিই, সেটা হলো যে একটা আইন থাকা দরকার। যেমন ধরেন আনসারুল্লাহ বাংলা টিম, জেএমবি বলেন, আবার নাথান বোম হিল ট্যাক্সের একটা অংশে স্বাধীনতা চায়, সে সম্ভবত তার ওয়াইফ সহ মিজোরামে আশ্রয় নিয়ে আসে। তো এসব দলগুলোকে তো আপনার করা যাবে না, অনুমোদন দেওয়া যাবে না। এগুলো তো গণতান্ত্রিক দল নয়। সুতরাং গণতান্ত্রিক দল যেগুলো আছে সেগুলো বাদে হতে পারতো। তো এটা একটু উল্লেখ থাকা উচিত। আওয়ামী লীগ তো, আমি বলবো যে আওয়ামী লীগ হ্যাঁ শেষের দিকে এই সংবিধানের কারণে ফ্যাসিস্ট হয়ে উঠেছিল, এটা আমি স্বীকার করি। কিন্তু আওয়ামী লীগের তো যারা ফ্যাসিস্টের গ্রুপ, যারা লুটপাট করেছে, তারা তো সব পাড়ি জমাইছে, দেশে নাই, পালিয়ে গেছে। তো এখন যারা সমর্থক আছে, তারা যদি কোনো রাজনীতি করতে চায়, তারা জন্মগত অধিকার, তাদেরকে আপনি নিষিদ্ধ, এবং ওইটার আইনের ভিতরে আপনি দেখবেন বলা আছে যে আপনার যে দল নিষিদ্ধ থাকবে তার নেতা, সমর্থক, কর্মীরাও আইনের আওতায় আসতে পারবে। তো এটা কি বলেন, একজন নিরপরাধ লোককেও শাস্তির আওতায় আসবে একটা দলকে সমর্থন করলেই? এটা আমি মনে করি গণতান্ত্রিক দেশে এটা হওয়া এই বিষয় নিয়ে বিস্তারিত আরো কথা বলবো। তবে আমি একই প্রশ্নের উত্তর জানতে জনাব মহসিনের কাছে আসতে চাই। এই যে ৭১-এর পাক বাহিনীর সহযোগী হিসেবে জামাতের নাম বহাল রেখে বিল পাশ করা হয়েছে এবং সেখানে এনসিপি সমর্থন জানিয়েছে, আবার তারা একই সাথে জোট করেছে। তো এই পুরো বিষয়টি নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। আমার মন্তব্য খুবই কমপ্লেক্স, এত সোজা না। সেই বিষয়টিই জানতে চাই, সেই কমপ্লেক্স বিষয়টি আমরা জামাত ইসলামী পাকিস্তানের সৃষ্টি বিরোধিতা করেছিল। মুসলিম লীগ এই ভূখণ্ডকে ভারত থেকে আলাদা করেছিল। জামাত এত ভয় করে কেন? জামাত কি বলতে পারে না আমি ডেভিলস অ্যাডভোকেট? আমরা যখন হাইন্ডসাইটে দেখি, পিছের দিকে যখন দেখছি, আমরা দেখলাম যে মুসলিম লীগ মুসলমানদের জন্য একটি আলাদা ভূখণ্ড সৃষ্টি করেছে। ওয়েস্ট পাকিস্তান, ইস্ট পাকিস্তান দুটো মিলিয়ে একটা দেশ ছিল। এটা কি ভালো হয়েছিল? না, জামাত ওয়াজ রাইট অ্যাট দ্য টাইম। তখন আবুল কালাম আজাদ, ওয়াজ ই রাইট? কেন এই কথাটা বলছি আমি? হাইন্ডসাইটে আমরা দেখি যে ধরনের মারামারি ম্যানকাইন্ডের যে কষ্ট পেয়েছে, ধরেন আপনি ক্যালকাটায় রাইটস হয়েছে, ওয়েস্ট পাকিস্তানে যারা গেছে ট্রেন ভর্তি লোকজনকে কতল করে দেওয়া হয়েছে। আজকে সেখানে মুসলমানদের অবস্থা দেখেন। কেন এটা হলো? এইটা হয়েছে বিকজ শিক্ষিত লোক, টাকা পয়সাওয়ালা লোক, যারা সিভিল সার্ভেন্ট ছিলেন, সবাই পাকিস্তানে চলে এসেছেন। কেউ ইস্ট পাকিস্তানে এসেছে, কেউ ওয়েস্ট পাকিস্তানে চলে গেছে। মুসলমানদেরকে তো আপনি, মেজরিটি মুসলমানদেরকে তো আপনি ছেড়ে এসেছিলেন। হাইন্ডসাইটে চিন্তা করেন, ওয়াজ জামাত নট রাইট? দ্যাট ওয়াজ আবুল কালাম আজাদ নট রাইট যে পাকিস্তান হওয়া উচিত না? এইটা একটা আর্গুমেন্ট। জামাত আবার কি করেছে? আচ্ছা, পাকিস্তান হয়ে গেল, তারপরে তারা পাকিস্তান রাখতে চেয়েছে। কেন চেয়েছে? আমি জামাতের ডেভিলস অ্যাডভোকেট, ওরা কেন বলে না? ওদের এই সাহস নাই কেন মুসলমান হিসাবে?
সত্যি কথা বলার। পাকিস্তান আজকে দেখেন আমরা এখানে কি দেখেছি, আজকে দেখেন কত লোক বঙ্গবন্ধুকে অযথা গালাগালি করছে, ঠিক আছে, যে উনি যুদ্ধেতে যান নাই, উনি অমুক করেন নাই, তার উনি বাড়িঘরও ঘোষণা ভাঙচুর দেন নাই, করছে। উনি কত কথা বলছে, ঠিক আছে। উনি পাকিস্তান রাখতে চেয়েছিলেন, তো যদি তাই হয় বা আজকে যদি পাকিস্তান থাকতো, তাহলে আমরা একটু চোখ বন্ধ করে চিন্তা করি যে আজকে ওয়েস্ট পাকিস্তানও বেটার থাকতো, আমরাও বেটার থাকতাম, সেটি কিভাবে? দুইজনই বেটার থাকতো। কেন আমি বলি, আপনি দেখেন ওরা মিলিটারি ডিক্টেটরশিপ, জিয়াউল হক টকের পরে কি পরিস্থিতি হয়েছে পাকিস্তানের, ওদের ইকোনমিক অবস্থা ধ্বংস হয়ে গেছে। আমরা এখানে মারামারি করেছি, আমরা কত অভ্যুত্থান করেছি এখানে, ঠিক আছে, এখনো কিন্তু সেটা হয়তো চলছে। সো অ্যাজ ডেভিলস অ্যাডভোকেট আমি বলছি, ওয়াই জামাত ডাজ নট হ্যাভ অ্যান আর্গুমেন্ট টু ডিফেন্ড দেমসেলভস? জামাত কি বাংলা ভাষার জন্য কিছু করে নাই? গোলাম আজম তো লিডার ছিলেন একজন বাংলা ভাষার জন্য, মুখ বন্ধ কেন ওদের? হোয়াট ইজ দ্য প্রবলেম? আরে ইতিহাস তো ইতিহাস থাকবে, আপনি সেখানে কোনো গোলমাল তো করতে পারবেন না। সো আমার কথা হচ্ছে যে এখন বর্তমান সিচুয়েশনে আস, আপনারা সবাই জানেন যে আজকে কথা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং, আজকে কিন্তু 1970-র ইলেকশন নিয়েও প্রশ্ন উঠেছে যে ওইখানেও ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। 1954 ইলেকশনসে মুসলিম লীগ ক্ষমতায় ছিল, মুসলিম লীগ ক্ষমতায় থেকে ইলেকশনস করিয়েছে, তাদের কয়টা সিট আসলো? 300 না কয়টা সিটের মধ্যে মাত্র 10-20টা কয়টা যেন ছিল, বাকি সব অপোজিশন পেয়েছে। কই করিয়েছে তো রাজনৈতিক দল মুসলিম লীগ করিয়েছে। মুসলিম লীগের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, সেটা আরেক কথা, বিকজ লিডারশিপের ক্রাইসিস আছে, অমুকের ক্রাইসিস আছে। যেমনটি হয়তো আজকে যদি আমি দেখি, ইউসি একটা কথা বলি আমি, আজকের প্রেক্ষাপটে জি। এই গভর্নমেন্টের কনফিডেন্স অনেক আছে, আচ্ছা। বাট কনফিডেন্স উইদাউট উইজডম, মাইন্ড ইট, আচ্ছা। is a disaster. Confidence without wisdom is a disaster. আমি জানি না এই সরকারের উইজডম আছে কিনা। আর একটি কথা বলি, the French are very angry with us, especially this government. ওই রিফাইনারি নিয়ে একটা জটিলতা ছিল। ফ্রেঞ্চ গভর্নমেন্ট যখন ইউরোপিয়ান ইউনিয়নে কিছুদিনের মধ্যে এই বছরই ট্যারিফ নিয়ে যখন আমাদের সাথে কথা হবে, দ্য ফ্রেঞ্চ উইল রিয়েলি কাট ইউ ডাউন। আমি বলছি, চাইনা, আপনি জানেন চাইনা তাদের রিকোয়ারমেন্টের চাইতে অনেক বেশি তেল কিনেছে, অনেক বেশি গ্যাস কিনেছে। দে হ্যাভ এন আইল্যান্ড যেখানে তাদের এই আছে, তারা আমাদেরকে অফার করেছে, আমরা নেই নাই, আমরা মানা করে দিয়েছি। কেন মানা করেছি? বিকজ আপনার এই ফরেন মিনিস্টার আপনাকে আমেরিকান ইসের মধ্যে ফেলে দিয়েছে। ইউ মাস্ট রিমেম্বার সামথিং, বাংলাদেশের বর্তমান যে ইকোনমিক সিচুয়েশন বা ইভেন সিকিউরিটি সিচুয়েশন, এটা খুব ভালো না। আমরা এটাই জানি না, বাংলাদেশের ফরেন মিনিস্টার, দ্য ফরেন মিনিস্ট্রি ডাজ নট নো দ্যাট ইন্ডিয়ার কনসার্নস ইজ নট ফরেন অ্যাফেয়ার্স আমাদের সাথে। ইন্ডিয়ান কনসার্নস শুধু সিকিউরিটি কনসার্নস, যেটা আমরা বুঝতে পারি না, কাজে আমরা ওদের সাথে নেগোশিয়েট করতে পারি না। সো উই আর ইন আ স্যুপ। আমি জানি না এটা কিভাবে রিজলভ করবে এই সরকার। গোলাম মাওলা রনি আপনাদের সবার সাথে আলোচনা করেন, আমাদের এখানেও বেশ কয়েকবার এসেছেন। তিনি বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস নানান রকম অভিযোগ ও অনিয়ম সুনামির মতো তার দিকে ধেয়ে আসছে, যার কারণে হয়তো তিনি সেফ এক্সিট পাবেন না, এই কথা বলেছেন। আপনি কি একমত নাকি তার সাথে? আমি মনে করি সেফ এক্সিট পাওয়া উচিত না, উচিত নয়। কারণ এই প্রথম উপদেষ্টাদের ভিতরে ফরমালি দুদকে অনেক অভিযোগ পড়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও পড়েছে। সেগুলো তো তদন্ত হতে হবে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস সেটাই সরকার প্রধান তো ছিলেন, তাই না?
সরকার প্রধান ছিলেন, তিনি কত কিছু নিয়েছেন। আমি এই লিস্ট কিন্তু একবার বলেছি, জি, আমি বলেছেন। টেলিভিশনে বলেছি। তো সুতরাং সেগুলোর তো তাকে কৈফিয়ত তলব করা উচিত। সেই প্রপার্টির থেকে শুরু করে নিজস্ব ব্যক্তিগত, তার মামলা ছিল প্রায় 7টা-10টা, সেগুলো এক্সিকিউটিভ অর্ডারে তুলে নিছে, কোর্টের আদালতের ধারে নাই। হ্যাঁ, তো সুতরাং তার তো, আমি তো মনে করি যে উপদেষ্টা যারা আছে, যাদের বিরুদ্ধে ইতিমধ্যে দুদকে মামলা হয়েছে, তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা করা উচিত এবং তাদের তদন্ত করে, দুদক তদন্ত করবে, ফেয়ার তদন্ত করবে। যদি কেউ সত্যি টাকা পয়সা মারে, অনেক অভিযোগ আছে না, তাদের বিচার হবে, বিচার হয়ে যা হবার তাই হবে। হ্যাঁ, সুতরাং আমি এখানে কাউকে কোনো ফৌজদারি অপরাধ করলে কেউ মুক্ত মাপ পাবে বা গণহত্যা করলে কেউ মাপ পাবে, এই জায়গায় আমি নাই। মৃত্যুর আগ পর্যন্ত হলেও তার বিচার হওয়া উচিত। জি, জনাব মহসিন, আপনার কাছে ওই একই প্রশ্ন রাখতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস নানান রকম অভিযোগ ও অনিয়ম করেছেন, যার কারণে সুনামির মতো তার দিকে। যেদিন ইউনূস ক্ষমতায় এসেছেন সেদিন থেকে ওনাকে ফ্রড বলছি, আজকে তো না। এগুলি ভাইরাল আছে আমার। হি ইজ এন ইন্টারন্যাশনাল টাউট। আপনার এখানেও বোধহয় সেদিনও জি, বলে গেছে, এখানেও বলেছেন। হি ইজ এন ইন্টারন্যাশনাল টাউট। এখানে তো আরো কড়া কথা বলে গেছি। আমি বলে গেছি ইউনূস গভর্নমেন্ট যেটা ছিল, এই সরকারটি তো টোটালি অবৈধ ছিল। এই সরকার এই কারণে অবৈধ ছিল বিকজ উনাকে তো কেউ প্রধানমন্ত্রী হওয়ার জন্য বলে নাই, হেড অফ গভর্নমেন্ট বলে নাই। 106 যেটা নিয়েছেন সেটা হচ্ছে শপথ দেওয়ার জন্য বলা হয়েছে। উনি কার চিফ অ্যাডভাইজার? উনি তো ছিল না। আগে যখন কেয়ারটেকার গভর্নমেন্টস হয়েছে, সংবিধানে তখন ছিল দ্যাট তার স্টেটাস হবে দ্যাট অফ দ্য প্রাইম মিনিস্টার। বিকজ ওর আগে আমাদের সংবিধানে এক আর্টিকেলে বলা আছে প্রধানমন্ত্রী শুধু প্রধানমন্ত্রীকে ক্ষমতা হস্তান্তর করবেন। সো ওইখানে বলা ছিল, এইখানে কিছু বলা নাই। এইখানে তো এটা নাই, 13th অ্যামেন্ডমেন্ট তো নাই, এটা তো 15th। প্রথমে তো এইটা আদালত বাদ দিয়েছে, পরবর্তীতে এইটা 15th অ্যামেন্ডমেন্ট দ্বারা বাদ দেওয়া হয়েছে, পার্লামেন্ট বাদ দিয়েছে। ইউ সি, সো ওই 106 রেফারেন্স তো টোটালি ফল্টি রেফারেন্স। তার কারণ হচ্ছে যে আপনি সংবিধানে শপথ নেবেন যে জিনিসটা সংবিধানে নাই, ঠিক আছে, সেটাকে আপনি ঢুকাবেন। এই ঢুকানোর জন্য আজকের আইনমন্ত্রী যিনি, উনি তো এই নাটের গুরু ছিলেন সব, এই 106-এর। এই 106-এর নাটের গুরু ওয়াজ দ্য কারেন্ট ল মিনিস্টার, অ্যান্ড দ্যাট ইজ টোটালি ফল্টি। ওইটা হতে পারে না। উনি হেড অফ গভর্নমেন্ট হতে পারেন না। উনি যদি কিছু হবেন, হি মাইট বি দ্য অ্যাডভাইজার টু দ্য প্রাইম মিনিস্টার। চিফ অ্যাডভাইজার বলেন, যাই নাম দেন না কেন। ওই চিফ অ্যাডভাইজার যেটা 13th অ্যামেন্ডমেন্টে ছিল, ওই চিফ অ্যাডভাইজারের ক্ষমতা তো ওনাকে কেউ দেয় নাই, দেওয়া হয় নাই। ইউ সি, সো হি ওয়াজ আ ফ্রড। এখনো হি ইজ আ ফ্রড। ওনার প্রত্যেকটা লোম ইজ আ ফ্রড। ইউনূসের প্রত্যেকটা লোম ইজ আ ফ্রড, ঠিক আছে। তো ইউনূসের সম্বন্ধে আজকে আমি একটা দেখতেছিলাম, সাম জার্নালিস্ট ও সামবডি বলতেছিল আমরা তো ওনাকে অনেক ডিফেন্ড করেছি, আমরা রাম ছাগল ছিলাম। তো আমি বললাম যে আপনি রাম ছাগল হতে গেলেন কেন? বা আপনি একটা লোকের ব্যাপারে জানার চেষ্টা করেন না কেন যে সে লোকটা কি? মানে প্রত্যেকটা লোম ইজ ফ্রড ইউনূসের। সো ইউনূসকে নিয়ে আলোচনা করা, আর আমার ভাই তো বলেছেন দ্যাট উনাকে দেশ থেকে বাইরে যাওয়া উচিত না, এইটা নিয়ে যেতে আমি দেওয়া জানি না। ইট ইজ ফর দি গভর্নমেন্ট অফ দ্য ডে টু ডিসাইড যে ওনারা কি করবেন। কিন্তু দেশটাকে ধ্বংস আর নষ্ট করে দিয়েছে ইউনূস 18 মাসে, যেটা হয়তো 17 মাসে লুটপাট প্রচুর হয়েছে শেখ হাসিনার সময়, কিন্তু এইভাবে দেশ ধ্বংস হয় নাই। দেশের ইকোনমি বলেন, দেশের ল অ্যান্ড অর্ডার বলেন, যাই বলেন, এই যে কি বলে ওই যে মব সৃষ্টি করা হয় নাই। গুম হয়েছে, আমরা সব অপোজ করেছি, সব হয়েছে। খুব খারাপ কাজ হয়েছে, খুবই খারাপ কাজ হয়েছে শেখ হাসিনার সময়। লুটপাট করেছেন, ব্যাংকগুলি লুট হয়েছে, সব হয়েছে, কিন্তু এই মব সৃষ্টি হয়নি। আজকে এখান থেকে বের হলে এখানে মব সৃষ্টি হচ্ছে কেন? ওয়াই দিস মব সৃষ্টি? এটা কে করেছে? ইউনূস গভর্নমেন্ট। আজকে আসিফ বলছে, ইজ আসিফ নট রেসপন্সিবল ফর মোস্ট অফ দিস থিংস? ওই যে কি নাম, আসিফ নজরুল জি, নাকি? এবং